দর্শক, ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে এশিয়ান টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন এশিয়ান বিজনেস অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আনোয়ার রাজ। আমাদের আজকের আলোচনার বিষয় অর্থনীতির হালচাল, আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন। আমার ডান পাশেই প্রথমে আছেন এমডি নাজিবুজ্জামান, চিফ অপারেটিং অফিসার, প্রিমিটেক গ্রুপ, এবং তার পাশে আছেন অধ্যাপক ডক্টর ফেরদৌসী বেগম, সাবেক পরিচালক এফবিসিসিআই। শুরুতেই আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই এশিয়ান বিজনেস স্টুডিওতে, এবং আলোচনার বিষয়ে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে অর্থনীতির হালচাল। সেই বিষয় নিয়ে শুরুতেই আমি অধ্যাপক ডক্টর ফেরদৌসী বেগম আপনার কাছে জানতে চাই, যেহেতু অর্থনীতির হালচাল নিয়ে কথা বলবো, আমরা শুরুতে রেমিটেন্স নিয়ে, প্রবাসী আয় নিয়ে একটু কথা বলতে চাই। আগস্টে যে নতুন সরকার গঠিত হলো এবং প্রতি মাসে আমরা যেটি দেখতে পাই, তথ্য বলছে যে $200 কোটি বেশি প্রবাসী আয় এসছে, এবং ডিসেম্বরে আসা $263 কোটি 90 লাখ প্রবাসী আয় পুরনো সব রেকর্ড ভেঙেছে। কিভাবে দেখছেন বাংলাদেশের অর্থনীতিতে এর প্রভাব? ধন্যবাদ এই বিষয়টা আলোচনার জন্য। কারণ জুলাই বিপ্লবে প্রবাসীরা যে অবদান রেখেছে তার ইতিহাসে বিরল ঘটনা, যে তারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল এবং প্রায় শূন্যের কোঠায় চলে এসেছিল রেমিটেন্স, মানে বৈধ পথে, কিন্তু তারা পাঠাতো। তো ওরা যেভাবে বাইরে কাজ করেছিল, এবং প্রবাসীরা জেল জুলুম পর্যন্ত, আবুধাবির ঘটনা জানেন, দুবাইয়ের ঘটনা জানেন আপনারা, কুয়েতের ঘটনা জানেন, সৌদি আরবের ঘটনা জানেন। তো আমি ওদেরকে স্যালুট দিয়ে আমার বক্তব্য শুরু করছি। কিন্তু আমার কথা হলো যে প্রবাসীরা যেই আশা নিয়ে এখনো যে টাকা পাঠাচ্ছে, যে আপনি বলেন সকল রেকর্ড ভেঙে ফেলেছে ডিসেম্বরে, তারা এই টাকাটা পাঠাচ্ছে কিন্তু দেশ গড়ার জন্য। কারণ তারা প্রমিস করেছিল যে তারা দেশে যত টাকা লাগবে নতুন সরকার আসলে, মানে ফ্যাসিবাদ দূর হলে তারা সেই টাকা দেবে। আমি তখন তাদের প্রত্যেকটা প্রোগ্রাম শুনেছি, তাদের আন্দোলন দেখেছি। কিন্তু আমি এখন পর্যন্ত বলবো, অর্থনীতি যেভাবে ঘোরা উচিত ছিল গত 6 মাসে, সেভাবে কিন্তু অর্থনীতির চাকা ঘুরেনি। এবং এক একবার আমাদের গভর্নর সাহেব এক এক কথা বলছেন যে এটা সম্ভব না, বাজারে দাম কমানো সম্ভব না, সিন্ডিকেট রয়ে গেছে, নানান কথা শুনছি। আর প্রবাসীদের ব্যাপারে আমরা এখনো কোনো নিয়ম নীতি, যে ওরা নতুন করে যে আশা নিয়ে যে টাকা পাঠিয়েছে সেটার কোনো আপনার দিক নির্দেশনা পাইনি। নতুন কোনো একটা যে আইন তৈরি হয়েছে ওদের জন্য, একটা নতুন কিছু করা হয়েছে, খালি কি বিমানবন্দরে ওদের জন্য একটা কি লাউঞ্জ করা হয়েছে। তো প্রবাসীরা তো এসে লাউঞ্জে বসে না, তারা কখন বাড়ি যাবে সেই চিন্তা অস্থির থাকে, তারা কখন আত্মীয় স্বজনের সাথে দেখা হবে, কখন বাড়ি যাবে। তো সেই কারণে আমি বলবো যে প্রবাসীদের এই আয়টা, আমার প্রথমেই কথা ছিল প্রবাসী কল্যাণ একটা ব্যাংক আছে, সে ব্যাংক কি করছে আমরা কেউই জানি না এত বছর ধরে। প্রবাসী মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়ে প্রথমে আমাদের একজন তরুণ নেতা যে উপদেষ্টা হয়েছিল সে ছিল, এখন আবার চেঞ্জ হয়েছে। 6 মাসে 2 জন চেঞ্জ হলে, এবং কোথায় কি হচ্ছে আমি জানি না। তবে এই আয়টা আমার মনে হয় একটা কনস্ট্রাকটিভ কিছুতে লাগানো উচিত, যেমন প্রবাসীদের পরিবারদের কাজে লাগে এবং দেশেরও কাজে লাগে। যেমন একটা হাসপাতাল করতে পারে, যেটা প্রবাসী পরিবারদের জন্য, আর জুলাইয়ের আহতদের পরিবারের জন্য এই হসপিটাল, বা ওদের জন্য এই হসপিটাল, এরকম একটা ভিশনারি কিছু নিতে পারে। যে আমরা জানি আমাদের হসপিটাল, ডেডিকেটেড ভালো হসপিটালের খুব অভাব রয়েছে। আমি মনে করি এই ইনভেস্টমেন্ট ওরা যে পাঠাচ্ছে, যদি 6টা বিভাগে 6টা বিশ্বমানের হসপিটাল তৈরি করা যেত, এবং এটা যে আহ্বান করা যেত প্রবাসীদেরকে যে আসেন আমরা হাসপাতাল করি, আপনারা আরও পাঠান। ওরা কিন্তু খেয়ে না খেয়ে এই টাকাটা পাঠাতো। আমার মনে হয় মধ্যপ্রাচ্যের প্রবাসীরা সাধারণত টাকা পাঠায়, আমাদের যে রেমিটেন্স আসে। কিন্তু আমাদের ধরেন উত্তর আমেরিকার লোকেরা, কিন্তু কানাডা আমেরিকার লোকেরা খুব কম পাঠায়, ইউরোপ থেকেও কম পাঠায়, কারণ তারা পরিবার পরিজন নিয়ে থাকে, তারাও পাঠাতো। জি, আচ্ছা অধ্যাপক ডক্টর ফেরদৌসী বেগম, আপনি রেমিটেন্স নিয়ে কথা বলছেন। আমরা একটু এমডি নাজিবুজ্জামান, চিফ অপারেটিং অফিসার, প্রিমিটেক গ্রুপ, আপনার সাথে কথা বলতে চাই। আপনার কাছে জানতে চাইবো যে ব্যবসায়িক অবকাঠামো আগস্টের নতুন সরকার গঠনের পরে কীরকম দেখছেন, এবং তার আগে আমি যদি ইনভেস্টমেন্টের কথা বলতে চাই, আপনি কিভাবে দেখছেন আগস্টের আগে এবং আগস্টের পরে পরিবর্তনটা কি দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি যদি ব্যবসায়িক অবকাঠামোর কথা যদি বলি, তাহলে বলবো যে আমাদের হচ্ছে এই গণঅভ্যুত্থান যেটা হলো, এর পূর্বে এবং পরে ততটা কোনো পরিবর্তন আসে নাই। কারণ আমাদের হচ্ছে সবচেয়ে বড় যেখানে ঘাটতি জ্বালানির সংকট,
এখন আমরা যারা ব্যবসায়িক প্রতিষ্ঠান চালাচ্ছি সেখানে বিদ্যুতের স্বল্পতা, মানে সেই পরিমাণে পাচ্ছি না। পাশাপাশি আমাদের জ্বালানি বলতে যে গ্যাসের স্বল্পতা, কয়েক দফা কিন্তু আমরা এই বিদ্যুৎ এবং গ্যাসের দাম কিন্তু কয়েক দফা কিন্তু আমরা বৃদ্ধি করলাম। পাশাপাশি এর যে মানে পর্যাপ্ত পরিমাণে যে সরবরাহ, এটা কিন্তু আমরা কিছুই কিন্তু বৃদ্ধি করতে পারি নাই, মানে নিশ্চিত করা যাচ্ছে না। বাট আমরা কিন্তু মূল্য কিন্তু বৃদ্ধি করতেই আসি। বাট পাশাপাশি যে আমাদের যে এটা যে সরবরাহ যে নিশ্চিত করতে হবে, সেটা কিন্তু আমরা কোনো সময় কিন্তু করতে পারছি না। আমাদের শিল্পে যদি ঠিক পরিমাণ যদি প্রোডাকশন যদি এনশিওর করতে চাই, আমরা অবশ্যই জ্বালানির সরবরাহকে আমাদের নিশ্চিত করতে হবে। দাম বৃদ্ধি করুক, তবু সরবরাহটা যদি নিশ্চিত হয়, তাহলে প্রোডাকশনের যে ব্যয়ভার এটা কিন্তু অনেকাংশে কমে আসে। আমরা কিন্তু এখনও পর্যন্ত সেই ধরনের কোনো অবকাঠামো এখনও তৈরি করছি না এবং সেই ধরনের সরবরাহ আমরা নিশ্চিত করতে পারছি না। পাশাপাশি আমি যদি বলি হচ্ছে শিল্প যে অবকাঠামো, যেমন হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থা, আমরা যদি হচ্ছে অন্য দেশের দিকে যদি তাকাই, যেমন চায়নাতে অথবা ইন্ডিয়াতে যদি তাকাই, তাদের যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই কিন্তু উন্নত। এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু যদি আমরা কোনো ডেলিভারি অথবা যদি কোনো সরবরাহ যদি করতে চাই, তাহলে খুব অল্প সময়ে কিন্তু সেটা নিশ্চিত করতে পারছি। সেখানে কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থার কারণে সেটা কিন্তু আমরা নিশ্চিত করতে পারছি না। ব্যাপক পরিমাণ জ্বালানিরও আমার হচ্ছে অপচয় হচ্ছে ট্রাফিক জ্যামের কারণে, পাশাপাশি আমাদের সময়েরও কিন্তু ঘাটতি হচ্ছে। আমরা জানি সময় কিন্তু অনেক মূল্যবান একটা বিষয়, এই বিষয়টা কিন্তু আমাদের নিশ্চিত করা অনেক প্রয়োজন। পাশাপাশি হচ্ছে আমরা অন্যান্য দেশে যদি দেখি, তাহলে হচ্ছে সেখানে আপনার বিদ্যুতের সরবরাহ কিন্তু সরকার নিজস্ব থেকে করছে। আমাদের নিজস্ব কোনো বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা কিন্তু অন্যান্য দেশে কিন্তু করার কোনো স্কোপ নেই, কারণ সরকারই এটা নিশ্চিত করছে। পাশাপাশি কিন্তু আমাদের দেশে যারা বড় বড় সংগঠন আছে, ব্যবসায়িক সংগঠন আছে, ব্যবসায়িক শিল্প প্রতিষ্ঠান আছে, সেখানে তারা নিজেরা কিন্তু জেনারেটর দিয়ে নিজেরা মানে উৎপাদন করছে, পাশাপাশি নিজেরাই পাওয়ারটা ইউজ করছে। তা আমাদের উচিত এই অবকাঠামোর ভিতরে এই যে বিদ্যুতের যে চাহিদা অনুযায়ী সরবরাহ করা, এটা আমাদের সরকারকে মানে আপনি বলছেন যে নিজস্ব অর্থায়নে যদি আমি বিদ্যুতের ব্যবস্থা করি বা জ্বালানির ব্যবস্থা করি, তাহলে তো খরচ বেড়ে যাবে অবশ্যই। কিন্তু সরকারিভাবে যদি করা হতো, খরচটা বাড়তো, উৎপাদন বাড়ার সাথে সাথে দামেরও একটা প্রভাব পড়তো। এটা আমাদের করলে আমাদের যে শিল্পের জন্য অনেক উন্নতি হবে। জি। এবং আমরা আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আমরা রেমিটেন্স নিয়ে কথা বললাম, আমরা ইনভেস্টমেন্ট। আপনার অনুষ্ঠানের শুরুতে আপনি আমাদেরকে বলছিলেন যে আপনারা নতুনভাবে আপনাদের প্রিমিটেক গ্রুপ নতুন ইনভেস্টমেন্টের কথা বলছিলেন। এই খবরটা আমরা জানবো, তবে একটা বিরতির সময় আছে। বিরতি নিয়ে ফিরে এসে আপনার সাথে আবার এই বিষয়ে কথা বলছি। দর্শক, এশিয়ার বিজনেস অনুষ্ঠানের সময় হলো একটি বিরতির। ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ। আপনারা দেখছেন এশিয়ান বিজনেস অনুষ্ঠান এবং আমাদের সাথে আজকে স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন। একজন এমডি নাজিবুজ্জামান, চিফ অপারেটিং অফিসার প্রিমিটেক গ্রুপ, আছেন অধ্যাপক ডক্টর ফেরদৌসী বেগম, সাবেক পরিচালক এফবিসিসিআই, এবং আমাদের আজকের আলোচনার বিষয় অর্থনীতির হালচাল। অর্থনীতির হালচাল নিয়ে কথা বলছিলাম, ইনভেস্টমেন্টের জায়গা থেকে একটু জানতে চাচ্ছিলাম ডক্টর অধ্যাপক এমডি নাজিবুজ্জামান, চিফ অপারেটিং অফিসার প্রিমিটেক গ্রুপ, আপনার কাছে জানতে চাইবো ইনভেস্টমেন্ট নিয়ে আপনাদের নতুনভাবে কী চিন্তাভাবনা আপনারা করছেন আসলে দেশের এই পরিস্থিতিতে? অ্যাকচুয়ালি আমি হচ্ছে প্রিমিটেক গ্রুপ থেকে। প্রিমিটেক গ্রুপ হচ্ছে প্রমিটেন্ট গ্রুপ হচ্ছে এই প্লাস্টিক সেক্টরে ইন বাংলাদেশ। এখন আমরা হচ্ছে নতুনভাবে আমাদের চিটাগাং মিরেশ্বরাইতে ইকোনমি জোন, সরকারি যে ইকোনমি জোন আছে, ওখানে আমাদের প্লাস্টিক রিলেটেড সমস্ত ইন্ডাস্ট্রি আমরা ওখানে করছি। সেখানে আমাদের পিভিসি পাইপ থেকে শুরু করে আমাদের হাউস ওয়্যারের যে প্লাস্টিক গুডসগুলো আছে, যেমন হচ্ছে আপনার চেয়ার, টেবিল, তারপর হচ্ছে ফার্নিচার রিলেটেড অল কিছু কিন্তু আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে ফুল সলিউশনটা আমরা নিয়ে আসছি মার্কেটে। এখন এই জন্য হচ্ছে আমাদের এই মুহূর্তে কনস্ট্রাকশন কাজ হচ্ছে অনগোয়িং আছে ওখানে। আচ্ছা, এখন সেখানে হচ্ছে আমাদের এখন আমরা সংকীর্ণতা আছে যে আমরা ঠিকভাবে হচ্ছে এই বিদ্যুৎ সরবরাহ ওখানে নিশ্চিত করতে পারবো। যেহেতু প্লাস্টিকের বিষয়ে গ্যাসেরও তো দরকার হয়, জ্বালানির প্রয়োজন আছে। জ্বালানিটা অ্যাকচুয়ালি মেইন যে আমাদের হচ্ছে মানে চিন্তার বিষয়, সেটা হচ্ছে আমাদের জ্বালানির বিষয়টা। আমরা বিদ্যুৎ যেহেতু আমরা জানি, যারা হচ্ছে প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে আছে, যে আমাদের প্লাস্টিক যে প্রোডাকশন যে মেশিনারিজগুলো ইউজ হয়, এটাকে ওয়ান কাইন্ড অফ কন্টিনিউয়াস প্রসেস বলা হয়। একে সবসময় নিরবিচ্ছিন্ন একটা পাওয়ারের প্রয়োজন হয়। আমরা যে কোনোভাবে যদি পাওয়ারটাকে যদি নির্বিচ্ছিন্ন না দিতে পারি, সেগুলো হিটিংয়ের যে একটা রিজেকশনের ক্রিয়েট হয়। রিজেকশন যত ক্রিয়েট হবে, এটা আমাদের জন্য একটা ওয়েস্টেজ ক্রিয়েট হবে এবং আমাদের জন্য ক্ষতির সম্মুখীন হয়ে দাঁড়াবে। এই জন্য আমাদের নিরবিচ্ছিন্ন পাওয়ারটাকে খুবই জরুরি।
তবুও এখানে হচ্ছে আমরা এখনও পর্যন্ত নির্বাচন পাওয়ার পাবো কিনা সে ব্যাপারে আমি সন্দিহান। এই ব্যাপারে আমাদের অবকাঠামোকে নতুনভাবে তৈরি করা শিল্পের জন্য, শিল্পটা যেন সামনের দিকে আরও যেন আগায় দেবে। শিল্প যখন আগাবে বাংলাদেশ আগাবে, এবং এই আমাদের প্লাস্টিক ইন্ডাস্ট্রি, এই প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে কিন্তু এক্সপোর্টের জন্য হিউজ স্কোপ আছে। বর্তমান বাংলাদেশে প্রায় 7,200 কোটি টাকা পার ইয়ার কিন্তু মার্কেট সাইজ ইন বাংলাদেশ ফর প্লাস্টিক গুডস। জি। আর বাইরের দেশে কিন্তু বড় বড় যতগুলো হচ্ছে আপনার চেইন শপ আছে, যেমন আপনি ওয়ালমার্ট বলেন, আপনি লিডল বলেন, আইকিয়া বলেন, তারা কিন্তু সব কিন্তু বাংলাদেশ থেকে এই প্লাস্টিক গুডসগুলো কিন্তু ইম্পোর্ট করছে, আমরা কিন্তু সেখানে কিন্তু এক্সপোর্ট করছি। এবং আমাদের এই অবকাঠামোগুলো তৈরি হয়, তাহলে অনেক এরকম চেইন শপ, বিশ্বের যে খ্যাতগুলো চেইন শপ আছে, এই চেইন শপ কিন্তু আমাদের দেশে আসবে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো ক্রয়ের জন্য। বাট এই অবকাঠামো কিন্তু আমরা তৈরি করতে পারছি না। এটা কিন্তু আমাদের দেশের জন্য অনেক একটা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছি আমরা। ডে বাই ডে এটা কিন্তু আরও কিন্তু নিচের দিকে যাচ্ছে। জি, এমডি নাজিবুজ্জামান যেটি বলছিলেন যে অবকাঠামোর যে একটা বিষয় এবং পাশাপাশি যেমন আপনার জ্বালানির যে একটি স্বল্পতা রয়েছে, তা আমি যদি আপনাকে জানতে চাই অধ্যাপক ডক্টর ফেরদৌসী বেগম, যে এই যে সরকার এখন অন্তর্বর্তী সরকারের এই জায়গা থেকে যে 6 মাস পার হলো, কি ধরনের পদক্ষেপ নিলে কিছুটা গুছিয়ে উঠতে পারি আমরা? আমি যখন প্রথম অন্তর্বর্তী সরকার গঠন হয় তখন শুনলাম যে গ্যাস সরবরাহ দেবে, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল গ্যাস সরবরাহ দেবে। আমার একটা বায়োটেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট বাসাবাড়িতে আমি শুনেছিলাম যে পর্যায়ক্রমে দেয়া সম্ভব। তো ওনারা আবার জ্বালানি উপদেষ্টা বললেন কারে দেই, যদি ঘরে বন্ধ হয় তাহলে বউ রাগ করবে, আর বাইরে বন্ধ হলে সবাই রাগ করবে। কিন্তু সব কিছুর উপরে হলো যে আপনার ইন্ডাস্ট্রিতে গ্যাস দেওয়া। আমার একটা বায়োটেক ইন্ডাস্ট্রিতে, ওটার মধ্যে আমরা গ্যাস দিয়ে করি এবং আমরা এটা পোষাতে পারি না, এটা সম্ভব না। সারাক্ষণ লাইট জ্বালাতে হয় আমাদের, ইজ নট গুড। তা আমার মনে আমরা নেপাল থেকে বিদ্যুৎ আনার কথা ছিল, তো সেটারও আমরা কোনো রকম অগ্রগতি দেখিনি। আসলে কি যেই দ্রুত গতিতে সিদ্ধান্তগুলো নেওয়া উচিত ছিল বা কাজগুলো করা উচিত ছিল, আমার মনে হয় এই ঘাটতি রয়ে গেছে এই সরকারের। আপনি শ্রীলঙ্কার দিকে তাকিয়ে দেখেন, শ্রীলঙ্কা কিন্তু এরকম একটা অবস্থার মধ্যে একটা মূল্যস্ফীতি নিয়ে তাদের যে সমস্যা পড়েছিল, সবকিছু কিন্তু তারা উঠেছে। আমাদের থেকে যে লোনটা নিয়েছে সেটা কিন্তু তারা 6 মাসের মধ্যে ফেরত দিয়েছে। সুতরাং আমরা একটা পারি যে শ্রীলঙ্কার অভিজ্ঞতাটা কাজে লাগাতে পারি, শ্রীলঙ্কার সাথে আলাপ করতে পারি। আমাদের তো বলা হচ্ছে যে এখানে যারা উপদেষ্টা বা এরা নবীন, এরা তো আসলে তো তারা নবীন, তারা তো এই ধরনের কাজে অভ্যস্ত নন। কিন্তু আমার প্রশ্ন হলো, তারা নবীন ঠিক আছে, কিন্তু দেশে কি এরকম মানে প্রবীণ বা যারা এই বিষয়গুলো জানে তাদেরকে নিয়ে কি আমরা বাইরের কান্ট্রিগুলোতে কিভাবে তারা ঘুরে দাঁড়াচ্ছে, এটা নিয়ে একটা শ্রীলঙ্কার উদাহরণই দিব। তারা কিভাবে ঘুরে দাঁড়াচ্ছে এই অভিজ্ঞতাটা কেন আমরা নিতে পারছি না? হ্যাঁ। আর একটু আগে উনি যানজটের কথা বলেছেন। আমার একজন ইনভেস্টর আসছিলেন, এই গ্যাস তো প্রথমে একটা ধাক্কা খেলাম যে আমার ওই জায়গাটার মধ্যে গ্যাস নেই। হ্যাঁ, আমার পাশেরটাতে কিন্তু আছে, আর একটা প্লটে কিন্তু নাই, বুঝতে পারছেন? তো একটা প্লটে আনতে পারিনি, গত 20 বছর গ্যাস আনতে পারিনি। তো আসছে যে এয়ারপোর্ট থেকে আমার জায়গাটায় যাওয়ার সময় হলো 1 ঘন্টা, লেগে যায় 4 ঘন্টা। তো মালয়েশিয়া থেকে একটা হসপিটাল করার জন্য লোকরা এসেছিল, তারা ফেরত চলে গেছে যে এখানে কেমনি কি হবে, হাসপাতাল করলে তো রুগী পথেই মারা যাবে। আমাদের এই একটা বিশৃঙ্খল অবস্থা, বিদ্যুৎ বলেন, জ্বালানি বলেন, গ্যাস বলেন, সব জায়গায় কিন্তু একটা, আসলে আমরা ভেবেছিলাম এত বড় একটা বিপ্লবের পরে একটা অন্তত কিছু ক্ষেত্রে আমরা একটা নরম-চরম দেখবো, একটা স্থিতিশীলতা আসবে, এটা আপনি ভেবেছিলেন। অধ্যাপক ডক্টর ফেরদৌসী বেগম, একটু থামাতে হচ্ছে, বিরতির সময় হয়েছে। বিরতি নিয়ে ফিরে এসে আমরা এই যে উত্তরণের পথ খোঁজার চেষ্টা করবো আপনাদের দুজনের কাছ থেকে। দর্শক, এশিয়ান বিজনেস অনুষ্ঠানের সময় হলো আরেকটা বিরতির, ফিরছি একটু পর, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ। আপনারা দেখছেন এশিয়ান বিজনেস অনুষ্ঠান, আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ এবং আমাদের আজকের আলোচনার বিষয় অর্থনীতির হালচাল। অধ্যাপক ডক্টর ফেরদৌসী বেগম, আমরা শ্রীলঙ্কার কথা বলছিলাম। শ্রীলঙ্কা যেভাবে তাদের মূল্যস্ফীতি লাগাম টানতে পেরেছে, বাংলাদেশ কেন পারছে না? বাংলাদেশের
আমার সবচেয়ে আশাজনক জায়গা ছিল যে প্রফেসর ডক্টর ইউনূস উনি কিন্তু অর্থনীতিবিদ এবং উনি কিন্তু একটা সফল মানুষ। উনি অর্থনীতিতে না পেলেও নোবেল প্রাইজ পেয়েছেন, কারণ উনি ব্যাংক চালিয়েছেন, উনি অর্থনীতির সাথে জড়িত এবং উনার একটা ইন্টারন্যাশনাল মানে অ্যাকসেপ্টেন্স আছে, যেটা আমি মনে করি এশিয়ার কোনো দেশের কোনো সরকারের এইভাবে নাই। এশিয়া কেন, অনেক সরকারেরই এরকম নাই। ওইটাকে আমরা এখনও ক্যাপিটালাইজ করতে পারি নাই। উনি যদি বলতেন যে আমার বিদ্যুৎ মানে নেপালের সাথে যে কথাটা, এটা যদি আরও দ্রুত হতো, যে বিদ্যুৎটা আমাদের এখন বিদ্যুতের সাথে জড়িত, কি জ্বালানির সাথে জড়িত। আপনার সামনে কিন্তু গরমের সিজন শুরু হয়ে গেছে, তখন কি অবস্থা হবে? রোজা আসতেছে, তো আমাদের গত বছর কিন্তু এই সংকটটা আমরা অলরেডি পার হয়ে গেছি। তো উত্তরণের পথ হলো আমাদের কিন্তু এই মানে এই সরকারকে অনেক বেশি আপনার অ্যাক্টিভ হতে হবে, অনেক বেশি ড্রাস্টিক, আমি বলছি অ্যাগ্রেসিভ হতে হবে। কোনো সরকার কিন্তু কখনো কোনো একটা সেক্টরে যদি অ্যাগ্রেসিভ না হয় তাহলে কিন্তু আগানো যায় না। যে আপনি তো 3টা সেক্টর অন্তত ধরতে পারেন যে না, আমি কিন্তু সরকার তো স্টেবল হতে পারছে না, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রাজনৈতিক যে সমস্যাগুলো আছে, ফ্যাসিবাদের যে বিষয়টা, এটা তো শেষ হচ্ছে না। ছাত্ররা কখনো বলছেন, এদিকে পুলিশের কর্মকাণ্ড নিয়ে অনেক প্রশ্ন আছে, এখনো তারা সক্রিয় না, অনেক ধরনের। আপনি তো এইগুলো তো আপনার হোম সমস্যা, কিন্তু আপনি ইন্টারন্যাশনাল যে আপনার যে অ্যাকসেপ্টেবিলিটি আছে সেটা আপনি কাজে লাগান। আপনি বলুন আমার এই বিভিন্ন ইকে, যেমন আমরা শুনেছিলাম জুলাইয়ের আন্দোলনে আহত নিহতদের জন্য প্রচুর টাকা আসতেছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি তারা প্রায় আন্দোলন করছে, তারা আমরা শুনেছি সুচিকিৎসাই পাচ্ছে না। সুচিকিৎসা আমি নিজে ওদের হসপিটালে গেছি, আমি পুনর্বাসনের কথা বলা হচ্ছে, কোনো কিছু হচ্ছে না। তাইলে উনি তো এটাকে ক্যাপিটালাইজ করতে পারতেন। আমার কথা হলো এখানে যে উনার উপদেষ্টা মণ্ডলীতে অর্থনীতিবিদ কিন্তু অনেক বেশি। এই উপদেষ্টা মণ্ডলীতে সবচেয়ে বেশি হলো অর্থনীতিবিদ, সবচেয়ে বেশি। আপনি ধরেন একদম 75% অর্থনীতিবিদরা এখানে আসছেন। তা আমার কথা হলো তাদের জন্য তো কাজটা সহজ হওয়ার কথা। তারা এই আপনি অর্থনীতির হালচাল বলছেন, তারা তো পারত। আমার কিন্তু এখন, কারণ আপনি একটা কথা আছে যে একটা 3 মাসের মধ্যে যদি কিছু না পারা যায় তাহলে কিন্তু অনেক দিন সময় লেগে যায়। প্রথম 100 দিন হলো অনেক একটা সব সরকার, আপনি দেখেন ট্রাম্প বসার সাথে সাথে কতগুলো একদিনে কতগুলো চুক্তি, কতগুলো জিনিস, কতগুলো স্বাক্ষর সে করেছে প্রথম দিনে। আপনি দেখেন এই গত সপ্তাহে মনে হবে যে আপনি কতগুলো, এবং অ্যাকশন অলরেডি শুরু হয়ে গেছে। আপনার এইসব সমস্যা তো একটা সরকারের, একটা এত বড় 17 বছর একটা ফেসিবাদী সরকার চলে যাওয়ার পরে সমস্যাগুলো মাথায় নিয়ে কিন্তু আপনি বসেছেন। তা আমার কথা হলো যে আপনি আপনার যে উপদেষ্টা মণ্ডলী, আপনি ওদেরকে নিয়ে বসেন, আপনি অন্য দেশের সহযোগিতা চান, অন্য দেশের এক্সপিরিয়েন্সকে কাজে লাগান, কিভাবে তারা সংস্কারগুলো করেছে। আমরা দেখি উনাদেরকে হতাশ হতে দেখি মাঝে মাঝে, উনারা যেগুলো বলেন। আর বাজারের অবস্থা, আমি একটু এই জায়গায় আসবো যে অর্থনৈতিক স্থবিরতা মানে আমি কিন্তু একটাই বুঝি, আমার চাল ডাল অন্যান্য জিনিস, কালকে দেখলাম সয়াবিন তেল বাজার থেকে নাই, উধাও হয়ে গেছে। কারা করে? 5টা শিল্পপতি, শিল্পগোষ্ঠী সয়াবিন তেল আনে। এই 5টাকে সরকার সিন্ডিকেট বানায় রাখছে। আমি বলবো সরকার সিন্ডিকেট বানায়, কারণ এই সিন্ডিকেট নিয়ে একটু আমাদের অনুষ্ঠানে একেবারে শেষের পর্যায়ে এমডি নাজিবুজ্জামান, চিফ অপারেটিং অফিসার প্রিমিটেক গ্রুপ, আমরা একটু সিন্ডিকেট নিয়ে কথা বলছিলাম। আপনি যেহেতু ব্যবসায়ের সাথে জড়িত আছেন, সিন্ডিকেটটা ভাঙার মূল অস্ত্র কি হতে পারে এবং এই সরকার কিভাবে এই উত্তরণ করতে পারে, এই যে মূল্যস্ফীতি এবং দেশের অর্থনৈতিক হালচাল, এটাকে একটু স্থিতিশীল পর্যায়ে আনতে কি মনে করেন আপনি? সংক্ষেপে জানতে চাই। অ্যাকচুয়ালি সিন্ডিকেট যে ইস্যুটা আছে এটা হচ্ছে একটা মানসিক একটা ব্যাপার। আচ্ছা, এখন আমাদের হচ্ছে যে মানসিক বলবো একটা অসুস্থতা, যেটা হচ্ছে জনগণের একটা চাহিদা। যেমন হচ্ছে উনি বললেন যে সয়াবিন তেলের হচ্ছে ঘাটতি পড়ে গেছে। এখন এই যে আমাদের যে 5টা যে বড় বড় শিল্প গোষ্ঠী মিলে যে সিন্ডিকেট করা আসলে, অবশ্যই তাদের ওখানে কিছু না কিছু মজুদ আছে। তারা এই মুহূর্তে তারা ছাড়তে চাচ্ছে না, অবশ্যই তারা রোজাটাকে কাজে লাগানোর চিন্তা করছে, তারা কিন্তু প্রফিটের কথা চিন্তা করছে। বাট জনগণের যে একটা ভোগান্তি, এটা কিন্তু তারা কিন্তু চিন্তা করছে না। শুধু এটা কিন্তু একটা মানসিক একটা ব্যাপার।
আমরা তো বিকেন্দ্রীকরণ করতে না, পারছি আমরা না তো বিষয়টা। আমরা ওই 5টা কোম্পানির কাছে পাঁচজন জিম্মি কেন আমরা এলসি করার এটা বাড়াই দিই সেটা বিকেন্দ্রীকরণ করে আরো আমরা 10টা কোম্পানিকে কোম্পানি করে কোম্পানি 20টা করি। 15টা আপনি বলেন যে সবাই এলসি করতে পারবে না, যারা করতে পারবে এরকম কি বাংলাদেশে নাই 15টা কোম্পানি যারা এলসি করতে জি, পারবে? অধ্যাপক যারা ডক্টর ফেরদৌসী বেগম, সময় শেষ। আমরা উত্তরণের কথা বলছিলাম, এমনি নাজিবুজ্জামান আছেন আমাদের সঙ্গে, আছেন অধ্যাপক ডক্টর ফেরদৌসী বেগম। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য, এবং আমরা উত্তরণের পথ খুঁজছি, অবশ্যই বাংলাদেশ এই উত্তরণের পথ সামনে খুঁজে পাবে। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠানে বিদায় নিতে হচ্ছে। এশিয়ান বিজনেস অনুষ্ঠান আজ এই পর্যন্ত। আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।